প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা দেশ এবং প্রবাসে আমার এই বক্তব্য শুনছেন বা শুনবেন, আমি সবাইকে আল কোরআন প্রচার সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের একটি অন্যতম আলোচ্য বিষয় পিআর পদ্ধতি ও তার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করছি। এই পিআর শব্দটির অর্থ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই পৃথিবীতে প্রায় অনেক বছর ধরে কম বেশি 85টা দেশে এই পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, নেদারল্যান্ড সহ অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, নেপাল, জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে সেসব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখলে মনে হয় এই পদ্ধতিতে নির্বাচন করলে দেশে অনেকটাই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। এখন কথা হচ্ছে এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে আমাদের এখন যেমন নির্বাচন হয় সরাসরি নির্বাচন, বাংলাদেশে 300টি আসনে আমরা ভোট দিই। 300টি আসনেই এক একটি আসনে বিভিন্ন দলের প্রার্থী হন, আমাদের পছন্দ মতো লোককে আমরা ভোট দিই। কিন্তু এই পিআর পদ্ধতিতে এটা হয় না। এখানে আনুপাতিক হারে, অর্থাৎ মোট প্রদত্ত ভোটের বা যেটাকে আমরা বলি কাস্টিং ভোটের যত শতাংশ ভোট একটি দল পাবেন তার ভিত্তিতে তিনি আসন পাবেন। 1% পেলে তিনি 3টা আসন পাবেন। কাস্টিং ভোটের 2% ভোট পেলে তিনি 6টি আসন পাবেন। এইভাবে কেউ যদি 40% ভোট পায় তাহলে তিনি 120টা আসন পাবেন। তো এই পদ্ধতিতে নির্বাচন করলে কি সুবিধা কি অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে আমি কিছুটা আলোকপাত করতে চাই। এই পদ্ধতিতে নির্বাচন হলে আপনার সঠিক প্রতিনিধিত্ব হয়, কারণ একটি দেশের রাজনৈতিক দলগুলো সবার সক্ষমতা একরকম না। বড়, ছোট, মাঝারি বিভিন্ন টাইপের দল রয়েছে। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলোও সংসদে বা আইনসভায় গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারেন। এটা একটি বড় দিক। আরেকটি দিক হচ্ছে যে ভোটারদের উৎসাহ এখানে অনেক গুণ বেড়ে যায়, কারণ যে ভোটারের প্রার্থী জিততে পারেন না তিনি মনে করেন আমার ভোটটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই পদ্ধতিতে একজন ভোটারের ভোট কিন্তু প্রকৃতপক্ষে নষ্ট হবে না, কারণ 300 আসনে যত ভোট পাবে সব জায়গায় একসাথে করে তারপরে ঠিক করা হবে যে কোন দলের কতজন সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই ভোটারের উৎসাহ এখানে যথেষ্ট পরিমাণ থাকে। এখানে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা যেটা অনেকেই বলে থাকেন সেটা এখানে প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বলতে যেটা বোঝায় সেটাও কিন্তু এখানে হবে। এই কথায় পার্লামেন্ট থেকে ওয়াকআউট করা, এই কলঙ্ক থেকেও জাতি মুক্তি পাবে।
নেতিবাচক কিছু দিক এখানে থাকতে পারে। আমাদের দেশে যেহেতু এই সিস্টেমটা প্রথম, অনেকে বুঝতে সমস্যা হতে পারে এবং দেখা যাচ্ছে যে এখানে প্রার্থীকে ভোট না দেওয়ার পরিবর্তে আমরা ভোট দেই মার্কাকে, অর্থাৎ একটা দলের যে প্রতীক চিহ্ন থাকে সেখানে। ছোটবেলায় আমরা রাজনৈতিক দলের স্লোগান শুনতাম ভোটের সময়, সিল মারো ভাই সিল মারো, ধানের শেষে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, দাড়ি পাল্লায় সিল মারো। এই সিল মারার রাজনীতিটা হচ্ছে, ভোটের সিস্টেমটাই হচ্ছে প্রকৃতপক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন। তো এখানে এই প্রার্থীর পরিবর্তে প্রতীকে চিহ্ন দেওয়ার কারণে সারা দেশের 300টা আসনে যে প্রতীকে যত ভোট পাবে সেই প্রতীকের সেই অনুযায়ী সেই দলের কি বলে প্রার্থী সংখ্যা নির্বাচিত হবে। তো এখন এই দরকার এই কারণে দেখা যায় যে সরাসরি প্রার্থীকে যেটা নির্বাচন ভোট দেওয়ার আমাদের অভ্যাস আছে বা আমরা অভ্যস্ত, তো সেই ক্ষেত্রে আমরা কোনো প্রার্থীকে সরাসরি ভোট না দেওয়ার কারণে আমার এলাকায় ঠিক কে সংসদ সদস্য হবেন এটা কিন্তু আমি প্রথমে বলতে পারবো না। তো ফলে ওই নতুন একজন লোক আসার কারণে আমাদের সঙ্গে সম্পর্ক একটু দুর্বল হলেও হতে পারে, তবে এটা কোনো বড় বিষয় নাই। তো এরকম সরকার গঠনে একটু বিলম্ব হয়, কারণ এখানে হিসাবপাতির বহু ব্যাপার আছে। হ্যাঁ, আপনার কে কত % ভোট পেল, কার কে কতটা আসন পাবেন, এসব ঠিকঠাক করে সরকার গঠন করতে একটু বিলম্ব হতে পারে। তো এগুলো কোনো বড় ব্যাপার না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতিটা কতটা ফ্রুটফুল, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আমরা বর্তমানে যে বাংলাদেশে বসবাস করছি, অনেক রাজনৈতিক দলই আমরা বলছে এটা একটা নতুন বাংলাদেশ। কেন বলছেন? 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন আর নাই। এখন নতুন স্বপ্ন, নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দলগুলো নতুন একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছেন। কাজেই এই নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের রাখতে হয়, হাউ খাও করি মিলে খাও এই সব রাজনীতি থেকে যদি আমাদের দূরে আসতে হয়, তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে যেসব দেশ ভালো আছে তাদের অনুসরণ করে আমরা এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করে আমরা দেখতে পারি। তবে একটা কথা, যেহেতু একদম সম্পূর্ণরূপে নতুন একটা ব্যবস্থা, এটাকে পুরোপুরি চালু করতে একটু সময় লাগতে পারে। এবং শোনা যাচ্ছে বর্তমান সরকারের এই আইন প্রণয়ন কর্তৃপক্ষ 2টা হবে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষ যদি হয়ে থাকে তাহলে পুরোপুরি পিয়ার পদ্ধতিতে সেখানে নির্বাচন করা যেতে পারে, সেখানে সদস্য সংখ্যা কম হবে। কিন্তু যেটা সরাসরি ভোট আমরা দিয়ে থাকি 300টা আসনে নিম্নকক্ষ, এখানে 100টা আসনে পরীক্ষামূলকভাবে এই পিয়ার পদ্ধতি চালু করা যেতে পারে। বাকি 200 আসনে যে প্রচলিত পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। এবং এটা করেও যদি আমাদের দেশে একটু স্থিতিশীলতা আসে, নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটাই বা কম কেসে। সবাইকে ধন্যবাদ। কোরআন প্রচার সংস্থার মাধ্যমে আপনাদের সঙ্গে আমি পরিচিত হলাম। আমি মোহাম্মদ গুলজার হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক একটি বেসরকারি কলেজের। সবাইকে ধন্যবাদ।